চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাক্তার সুস্মিতা আহমেদের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতে একটা গান কি শুনে ফেলতে পারি, তারপর আড্ডায় ডুব দিই? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আসলে রবীন্দ্রনাথের গানটাই খুব ভালোবেসে করি, তো খুব পছন্দের একটি গান দিয়ে। পেশাগত জীবনে একটা ভিন্ন পেশায় আছেন আপনি, কিন্তু তারপরেও এই যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা, প্রেম এবং প্রতিদিনের এই যে চর্চা, সেটিরই একটা প্রতিফলন এখন ঘটছিল, একটা সুখশ্রবণ যেন হয়ে গেল। একদম শুরুর সময়টা যখন রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনার পরিচয়, সেই সময়টা যদি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই আপনাকে, কেমন ছিল? খুব ছোটবেলায় মানে গানটা আমার শুরু হয়েছিল 5 বছর বয়স থেকে। আসলে বড় বোন গান করতো, তো বড় বোনের জন্য বাসা ওস্তাদজি আসতেন, আমি পাশে বসে থাকতাম। ও সারেগামা পাধানিসা করতো, তো আমি পাশে পাশে সারেগামা গাইবার চেষ্টা করতাম। ওই তখন আমার বড় বোনে ওস্তাদজি বলতেন ওর গলায় অনেক সুর আছে, ও গাইবে। তারপরে তারপর শুরুটা ছিল ছায়ানট দিয়ে। আমি ছায়ানটের শিক্ষার্থী ছিলাম। আর তখন ছায়ানট হতো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, বেশ আগেকার কথা বলছি। তো সেখানেই শুরু। সেখানে সঞ্জিদা খাতুন, তারপর ওয়াহিদুল হক, এবং আমার শিক্ষাগুরু মিতা হক, আমার রবীন্দ্রনাথের একমাত্র শিক্ষাগুরু মিতা হক, ওখান থেকে আমাদের সাথে পরিচয়। তারপরে তো আস্তে আস্তে গানটা শেখা, বাসা ওস্তাদজি আসা, এবং আস্তে আস্তে এসএসসি এইচএসসি পাশ করা এবং মেডিকেলে ঢোকা। তো যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে ঢুকলাম, তখন গানের চর্চাটা একটু ব্যাহত ঘটলো এবং একটু আমি ইস্তফা দিলাম। তারপর আবার যখন মেডিকেল কলেজে ঢুকলাম, তখন আবার শুরু করলাম। তখন থেকে যাত্রাটা শুরু মিতা আপার শিক্ষার্থী হিসাবে, এবং এখনও গানটা চর্চা করি। হয়তো বা মিডিয়া ওরকমভাবে আসি না, বা আসার চেষ্টাটা যে নাই একেবারে না, কিন্তু সময় দিতে পারি না। সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রফেশনালি নিতে গেলে অনেক সময় দিতে হয়, যে সময়টা আমি দিতে পারিনি আমার ব্যক্তিগত আমার প্রফেশনের কারণে। এই যে তারপরেও যে সঙ্গীতের সাথে চর্চাটা চালিয়ে যাওয়া এতগুলো বছর ধরে, এটা কিন্তু নেহাত ভালোবাসা না থাকলে হয় না। কারণ গান শিখেছি বা একটা সময় নাচ শিখেছি, এটা শিখেছি সেটা শিখেছি, এমন তো অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু পরবর্তী জীবনে অন্য প্রফেশনে আসার পরেও পাশাপাশি সেটাকে চর্চায় রাখা বিষয়টা কিন্তু একেবারেই সহজ নয়। আমি এটাকে বলবো যে এটার পিছনে আমার গুরুজির অনেক অবদান ছিল, মিতা হক। আমার যখন প্রথম বাচ্চা হলো, তখন একটা বিরতি পড়লো, তখন উনি আমাকে একেবারে সংসার থেকে ঠেলে বের করলেন, বললেন যে টিভিতে অডিশন দিতে হবে, তুমি আসো, এখন না হলে হবে না। এই যে পিছনে একটা স্টিমুলেশন, একটা মোটিভেশন, এটা সবসময় আমি আমার গুরুজির কাছ থেকে পেয়েছি। এবং পরিবার খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার বাবা মা খুবই গান ভালোবাসতেন। আমার নানির বাড়িতে খুবই একটা সঙ্গীত আবহ ছিলেন, বাম রাজনীতি ছিল আমাদের বাড়িতে, এবং ওই বাড়িতে বসে থেকে গানটা আমি করব না সেটা হতো না। ছোটবেলা খেলাঘর করতাম, খুব একটা পারিবারিক একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি বড় হয়েছি। এই বড় হওয়াটার পিছনেও ওই পরিবেশটাও আমাকে অনেক সাহায্য করেছে গানটাকে ধরে রাখতে। এবং এখন পর্যন্ত যে গানটা করি, এটা খুব ভালোবাসা, এটা খুব একটা ভিতরের জিনিস। ধরেন প্রতিদিন একটু সারেগামা পাধানিসা করলে তো রাত্রেবেলা ঘুম হবে না, বিষয়টা এরকম আর কি। আর পাশাপাশি সংসার, ছেলেমেয়ের লেখাপড়া, এবং যে সর্বোপরি আমার প্রফেশন, ওটা তো আছে। খুবই একটা ভালোবাসার জায়গা থেকে। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত বলে কিনা আমি জানি না, রবীন্দ্রনাথের গানের বাণী বলে কিনা জানি না, ওই গানের বাণীর জন্যই মনে হয় রবীন্দ্রনাথের গানটা ছাড়তে পারি না। আর একটা গান শুনতে চাই আপা এবারে। হ্যাঁ, নিশ্চয়ই। কোন গানটি শুনছি? খুব আমার পছন্দের একটি গান, পূজা পর্যায়ের গান, আমার এই পথ চাওয়াতে আনন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারায়ে সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায়ে সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির আপন মনে বাতাস বহে,
বাতাসে বহে সুমন্দ আমারে পথ যাওয়াতে আনন্দ। ভীষণ ভালো লাগে সকালবেলা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে বা একটু সফট যে কোনো গান শুনতে। আপনার বাসায় যখন আপনি রেয়াজ করেন নিজে নিজে, তখন আসলে বাসার অন্যান্যরা বা পারিবারিক যখন কোনো গেট টুগেদার হয়, তখন কি এরকম গান করা হয় কি না এখনো? হ্যাঁ, নিশ্চয়ই। এমনি গান বন্ধুদের বাসায় কোনো গেট টুগেদার হলে তো গান করাই হয়। আর এখন না আসলে হচ্ছে যে আমাদের যে সামাজিক এই নিমন্ত্রণ বা এই দাওয়াতে গেলে আসলে গানের পার্টটা কিন্তু ওরকমভাবে করা হয় না, তবে সুযোগ হলে নিশ্চয়ই গাওয়া হয়। আর অফিসে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, ওখানে হচ্ছে সুযোগ হলে গান গাওয়ার অনেক সুযোগ আছে। আমরা যখন রিট্রিট প্রোগ্রামে যাই, কোনো হচ্ছে যে কনফারেন্সে বা কোনো ট্রেনিং প্রোগ্রামে, আর যখন জানে যে এখানে একজন শিল্পী আছেন, তখন তাকে মানে ওই দায়িত্বটা আসলে পড়ে এবং তখন সবাই গাইতে অনুরোধ করে, তখন গাওয়া হয়। আপনি যেহেতু পেশাগতভাবে একজন ডাক্তার, এবং আমরা জানি যে গানও কিন্তু মানুষের একটা থেরাপির মতো কাজ করে, এবং সেটা নিয়ে এখন একেবারে ভিন্ন ধরনের পড়াশোনাও আছে, অনেক গবেষণাও হয়। কিন্তু তারপরেও একেবারে যদি সাধারণ অর্থে বলি, রোগীদের জীবনে বা সাধারণ মানুষের জীবনে গানের প্রভাবটা আপনি কিভাবে দেখেন, বা বিশেষ করে যদি রবীন্দ্রসঙ্গীতের কথাই আপনি বলতে চান? অনেক, মানে মিউজিক থেরাপি বলে তো এখন থেকে জিনিসই আছে। আর মেন্টাল হেলথে এই বিষয়টা বেশি কাজ করে। ডিপ্রেশন রোগীদের খুব গান শুনতে বলা হয়, যারা একটু ডিপ্রেশনের পেশেন্ট থাকে তাদেরকে গান শুনতে বলা হয়। এবং যারা গান গাইতে পারে, যারা ডিপ্রেশনে চলে যায়, আমার মনে হয় যে সঙ্গীত শিল্পীরা কিন্তু ডিপ্রেশনে কমই যায়, যদি না তাদের ইন্টারনালি কোনো ফ্রাস্ট্রেশন যদি না থাকে গানটা নিয়ে। কিন্তু আদারওয়াইজ আমাদের ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই। এখনও মন ভালো লাগলে গানটা নিয়ে বসে যাই, তখন হচ্ছে মন খারাপের সমস্ত কারণগুলো কিন্তু একদম এক নিমিষে চলে যায়। তখন কিন্তু আর মন খারাপের কথাটা একদম মাথায় থাকে না। তো বিষয়টা কিন্তু এরকম, গানটা কিন্তু আসলে ওরকম একটা জিনিস। আর হচ্ছে যে আমরা তো এখনও হচ্ছে যে বাচ্চারা যদি হঠাৎ করে খুব ইরিটেট হয়ে যায়, তখন কিন্তু বাচ্চাকে ঠান্ডা করার জন্য মা যদি একটু পাশে বসে গান করে, বাচ্চারা কিন্তু থেমে যায়। খেয়াল করবেন, একদম বাচ্চারা থেমে যায়, তখন বাচ্চারা ওদেরকে কনসেন্ট্রেশন দেয়। গান হচ্ছে মানে মানুষের মনোযোগ আকর্ষণ করবার জন্যে খুব সুন্দর একটা উপাদান। বর্তমানে তরুণ যারা গান শেখে, তাদের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত তারা কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করেন? আমি তো দেখি রবীন্দ্রসঙ্গীতের অনেক চর্চা হয়। সেটা হচ্ছে যে আমরা যদি বিভিন্ন হচ্ছে যে মানে সঙ্গীত প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখি, ছায়ানটে প্রতি বছর অনেক ছেলেপুলে বের হচ্ছে। তারা তো ভালোবেসে ভর্তি হয়, তারা গানটাকে ভালো না বাসলে তো আর হয় না। তো তারা এই মৌলিক গানের এখন কিন্তু মানুষ এখন সবাই শিখছে, এবং এখনকার ট্রেন্ড কিন্তু চলে আসছে। আপনি খেয়াল করবেন যে কোনো একটা মৌলিক গান দিয়ে শুরু হয়, ক্লাসিক্যালটা বেস হিসাবে তৈরি করে, এবং আস্তে আস্তে তারা অন্য গানে চলে যায়। সেটা হতে পারে ফোক, হতে পারে আধুনিক। এভাবে কিন্তু মানুষ আসলে চর্চাটাকে এভাবে করে এগিয়ে নিয়ে যায়। তো এটা খুব একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আর অনেক ছেলেপুলে আসছে এখন অনেকেই রবীন্দ্রসঙ্গীতে খালি যে স্কুলে বসে মানুষ শেখাচ্ছে সেটা বলবো না। আমি একটা মানে বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, যে আমাদের যে প্ল্যাটফর্মটা, আমি কিন্তু সেটার সাথে সম্পৃক্ত। আমি সেখানে এখন সদস্য হিসাবে কাজ করি। এই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মেধাবী রবীন্দ্রনাথের গান করা ছেলেপুলেদের টেনে নিয়ে আসে, এবং তারাই কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। এই যে শেখার বিষয়টা, সারা বাংলাদেশে যে চর্চার বিষয়টা, এটা খুবই পরীক্ষিত এবং দেখা যাচ্ছে এবং চর্চা করছে, এবং ছেলেমেয়েরা ভালোবেসেই করে। কিন্তু আজকাল কোচিংয়ের জন্য, লেখাপড়ার যে স্টাইলটা, কোচিংয়ের জন্য ছেলেপুলেরা এখন গান বাজনার দিকে অতটা সময় দিতে পারে না। তবে আমি দেখেছি যে পারিবারিক বিষয় মানে পরিবার থেকে যদি একটা সাপোর্ট পায়, এবং যদি ভিতরে যদি সুর থাকে, সবাই কন্টিনিউ করে, সেক্ষেত্রে এগিয়ে যেতে পারে। আমরা একেবারেই আড্ডার শেষ পর্যায়ে আপা, ভীষণ ভালো লাগলো আজকে আপনার কণ্ঠে গান শুনতে পেরে, সরাসরি বসে। অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আবারও ফিরছি, আপনার গান শুনতে শুনতে আজ শেষ করব। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ ইতিহাসবিদ জেমস এ ফ্রৌডের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে শেখা যায়, তবে সেটা ভুলের বিনিময়ে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ এই ছোট একটা টক শোতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, অল্প কিছু গান শোনানোর জন্যে। আর হচ্ছে যে আর সমস্ত দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আপনারা বাংলা গান শুনবেন, মৌলিক গানগুলো শুনবেন, সব ধরনের বাংলা গান শুনবেন এবং বাংলা গানের জন্য পৃষ্ঠপোষকতা করবেন। আর আমি জানি বাংলা ভিশনে ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোন গানটি শুনছি আপু? শেষ করব একটি গান, মাঝে মাঝে তবে দেখা পাই। এটা হচ্ছে যে এককালে বাঁধা। হ্যাঁ, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, ক্ষণিক আলোকে আখের পলকে তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখের পলকে তোমায় যাবে পাই দেখিতে। হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব